ওয়েলকাম টু এবিসিডি গাইড ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আমি নিয়মিত দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার বিভিন্ন বিষয়ের সাজেশন এবং উত্তর দিচ্ছি। আজকের বিষয় হচ্ছে ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের ধর্ম। এই অধ্যায় থেকে তোমাদের সাজেশন এবং তার উত্তরগুলো দেব, যার মধ্যে থেকে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় কমন পাবেই এবং এগুলো আবার মাধ্যমিকের জন্য ও গুরুত্বপূর্ণ। এর আগে ভিডিওর মাধ্যমে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রশ্ন সাজেশন এবং তার উত্তর দিয়েছি। এছাড়া অন্যান্য বিষয়েরও সাজেশন উত্তর তোমাদের দিয়েছি, সেগুলো যদি তোমাদের দরকার হয়ে থাকে অবশ্যই সেগুলো তোমরা দেখে নিতে পারো। আজকের বিষয়ে যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি তার মধ্যে 42টি প্রশ্ন এবং তার উত্তর তোমাদের দিয়েছি, যার মধ্য থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে শুরু করছি। প্রথম যে প্রশ্নটি আছে তোমাদের, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র থেকে দেখাও যে পিভি সমান এনআরটি। আবার এই প্রশ্নটাই আবার তোমাদের ঘুরিয়ে দিতে পারে কি বয়েলের সূত্র ও চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। আবার ওই প্রশ্ন আবার ঘুরিয়ে দিতে পারে তোমাদের পিভি সমান এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। আবার বয়েলের সূত্র ও চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই যে 4 রকম ভাবে তোমাদের প্রশ্ন বিভিন্ন বিদ্যালয়ে পড়েছিল, সেগুলোই আমি তোমাদের এখানে তুলে ধরেছি। তার এই 4টি প্রশ্নের উত্তর কিন্তু একটাই উত্তর, অর্থাৎ ঘুরে একটা প্রশ্নকেই তোমাদের উল্লেখ করেছে এখানে। এখন তার উত্তরটা কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। উত্তরটা হচ্ছে, ধরি পি চাপ ও টি তাপমাত্রায় এন মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন ভি। সুতরাং বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারাই সমানুপাতিক 1/p, যেখানে টি ও এন স্থির। এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আবার চার্লসের সূত্র অনুযায়ী ভি সমানুপাতি টি, যেখানে পি ও এন স্থির। এটা আমার 200 নম্বর সমীকরণ দিলাম। আবার অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী একই চাপ ও উষ্ণতায় সম আয়তন যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাই 1 মোল কোনো গ্যাসের যত সংখ্যক অণু থাকে, একই চাপ ও উষ্ণতায় n মোল গ্যাসের তার n গুণ পরিমাণে অণু থাকে। অর্থাৎ 1 মোল গ্যাসে যা আয়তন হয়, একই চাপ ও উষ্ণতায় n মোল গ্যাসের আয়তন হয় তার n গুণ। যেটা বলছি আমি, সেটা তোমরা ওই প্রশ্নের উত্তরের জন্য হুবহু লিখে দেবে। সুতরাং অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী লেখা যায় ভি সমানুপাতি এন, যেখানে পি ও টি স্থির। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বর সমীকরণ অর্থাৎ ভি সমানুপাতি 1/p, 2 নম্বর সমীকরণ ভি সমানুপাতি টি এবং 3 নম্বর সমীকরণ ভি সমানুপাতি এন, এই তিনটিকে যদি আমরা একসঙ্গে করি অর্থাৎ ভেদ তত্ত্ব প্রয়োগ করে যদি একসঙ্গে করি যৌগিক ভেদের উপাদ্য অনুসারে, তাহলে আমরা পেয়ে যাব সেটা হচ্ছে ভি সমানুপাতি এন টি বাই পি। অর্থাৎ তোমাদেরকে প্রথম সমীকরণে দেখো ভি সমানুপাতি 1/p দেওয়া আছে, দ্বিতীয় সমীকরণে ভি সমানুপাতি টি দেওয়া আছে, অর্থাৎ 1/p আর টি দেওয়া আছে ডান পক্ষে, আর তৃতীয় সমীকরণ দেওয়া আছে ভি সমানুপাতি এন। এগুলো প্রত্যেকটা সমীকরণের ভি থেকে সমানুপাতিক যেহেতু করেছি আমি, সুতরাং এই তিনটিকে যদি আমি যৌগিক ভেদের উপাদ্য অনুসারে এক করতে যাই, তাহলে ভি সমানুপাতি এই তিনটির গুণ হবে। অর্থাৎ তিনটি সমীকরণে ডান পক্ষে 1/p, টি এবং এন ছিল, সেগুলো গুণ হয়ে গেল এন টি বাই পি, যেখানে পি, টি ও এন পরিবর্তনশীল। সুতরাং ভি সমান এন আর টি বাই পি, যেখানে আর একটি ধ্রুবক। এখানে কিন্তু ভ্যারাইজাস বা সমানুপাতের উঠে দিয়ে আমি এটাকে সমান যখন করে নিলাম, তখন আমি একটা ধ্রুবক ধরে নিলাম আর। এখন এই আর বাদ দিয়ে যদি টি এবং এই পি কে সমানের ডান দিকে নিয়ে যায়, তাহলে ভির সঙ্গে এই পিটা গুণ হয়ে যাওয়ার, পি বাম পক্ষে গেলে পির সঙ্গে ভিটা গুণ হয়ে পিভি হয়ে যাবে এবং টিটা বাম পক্ষে গেলে সেটা নিচে বসে যাবে। সুতরাং পিভি বাই
টি সমান এনআরটি হয়ে গেল। এটা 4 নম্বর সমীকরণ। অর্থাৎ যদি এখন ওই টিটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে পিভি সমান এন আর টি হয়ে যায়। অর্থাৎ পিভি সমান এনআর টি, যেটা আমাদের প্রশ্নতে জিজ্ঞেস করেছিল, এটাই উত্তর। এখন 4 নম্বর সমীকরণে এন সমান 1 বসালে পিভি বাই টি সমান আর 1 মোল গ্যাসের ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি। অর্থাৎ পিভি বাই টি সমান আর, এটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি, যেখানে এন সমান 1। তবে এটা তোমাদের লেখা দরকার হবে না। যে প্রশ্নটা তোমাদের এখানে বললাম আমি, যে প্রশ্নটা তোমাদের এখানে বলছি কি বয়েলের চার্লসের সূত্র অনুযায়ী পিভি সমান এনআরটি এটি প্রতিষ্ঠা করো, এর উত্তর করার জন্য তোমাদেরকে কিন্তু এই অংশটা লেখার পর কেবলমাত্র এই অংশটুকু অর্থাৎ পিভি সমান এনআরটি অংশটুকু তোমাদের লিখতে হবে, নিচের লাইনটা লেখার দরকার নাই। তবে তোমাদের যদি বলে যে দেখাও যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি বাই টি সমান আর, এটা দেখাও, তখন কিন্তু এটা তোমাদেরকে করতে হবে, যেটা সাধারণ পরীক্ষায় খুব কম পরিমাণেই পড়ে থাকে। তবে আর এর মান বের করার ক্ষেত্রে তোমাদের এটা কাজে লাগবে, সেই জন্য আমি তোমাদের দিয়ে দিয়েছি। যে প্রশ্নটা আমি বললাম পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা, এটি পরীক্ষায় খুবই পড়ে, এটি ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে। এরপরে আরো একটি প্রশ্ন আমি নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কি হওয়া উচিত তা দেখাও। আবার ওই প্রশ্নটা ঘুরিয়ে দেখো, দেওয়া আছে আদর্শ গ্যাস সমীকরণের মাত্রীয় বিশ্লেষণ থেকে এসআই তে আর এর একক নির্ণয় করি। উত্তরটা এইভাবে তোমাদের লিখতে হবে। এন মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি থেকে পাই পিভি সমান আর সমান পিভি বাই এনটি। এখন আর এর মাত্রীয় সংকেত হলো চাপের মাত্রীয় সংকেত গণিত আয়তনের মাত্রীয় সংকেত। অর্থাৎ পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, তাহলে চাপের মাত্রীয় সংকেত গণিত আয়তনের মাত্রীয় সংকেত। আর নিচে হচ্ছে এন হচ্ছে মোল, আর টি হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ মোল সংখ্যার মাত্রীয় সংকেত ও তাপমাত্রার মাত্রীয় সংকেত। এখন চাপের মাত্রীয় সংকেত মানে বলের মাত্রীয় সংকেত গণিত দৈর্ঘ্যর মাত্রীয় সংকেতের কিউব গণিত দৈর্ঘ্যর মাত্রীয় সংকেতের স্কোয়ার। অর্থাৎ চাপের মাত্রীয় সংকেত যেটা, সেটা বলের মাত্রীয় সংকেত গণিত দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত গণিত দৈর্ঘ্যের মাত্রীয় সংকেতের স্কোয়ার বাই এই নিচে যেটা আছে মোলের মাত্রীয় সংকেত গণিত তাপমাত্রার মাত্রীয় সংকেত কার্যের মাত্রীয় সংকেত, না ওটা হলো সমান। তাহলে উপরেরটা হলো আবার কার্যের মাত্রীয় সংকেত, নিচেটা হলো মোলের মাত্রীয় সংকেত গণিত তাপমাত্রার মাত্রীয় সংকেত। অতএব আর সমান হচ্ছে বা আর এর একক হলো কার্যের একক বা মোলের সংখ্যা একক গণিত তাপমাত্রার একক। অর্থাৎ সুতরাং এসআই তে আর এর একক হলো জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1 ইন্টু কে টু দি পাওয়ার -1। আর সিজিএস পদ্ধতিতে আর এর একক হলো আর মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এটা এর পর্যন্ত তোমাদের উত্তরটা লিখতে হবে। এরপরে একটা প্রশ্ন আছে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও যে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান এসআই এককে কত হবে। এসআই এককে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান অর্থাৎ আর এর মান হলো জে ইন্টু মোল টু দি পাওয়ার -1 ইন্টু কে টু দি পাওয়ার -1। অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক এটি হবে তোমাদের। এরপর আছে চার্লসের সূত্র বিবৃতি করো। চার্লসের সূত্র স্থির চাপে নির্দিষ্ট ভরের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসে 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। চার্লসের সূত্র ধ্রুবক রাশিগুলি কি কি? গ্যাসের চাপ ও গ্যাসের ভর। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে, প্রথম যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। বয়েলের সূত্রটি বিবৃতি করো। বয়েলের সূত্র উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর। বয়েলের ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা আমার উত্তরটা করা হয়নি, তবে আমি করাতে সেটা ভুলে গেছি, তো তোমরা এটা বই থেকে পেয়ে যাবে, সেটা তোমরা অবশ্যই করে নেবে, এটা আমার মিস হয়ে গেছে। এরপরে যে প্রশ্নটা আছে কোন শর্তে বা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, বা কি, ওই প্রশ্নটা আবার ঘুরে দেওয়া হয়েছে কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে।
খুব নিম্ন চাপে উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে? যেসব গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র সঠিকভাবে মেনে চলে তাদেরকেই আদর্শ গ্যাস বলা হয়। 9 নম্বর প্রশ্ন, স্থির চাপে কোন উষ্ণতায় কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়? উত্তর হবে -273 কে উষ্ণতায়। প্রধানত কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়? আবার ওই প্রশ্ন আবার ঘুরে দেওয়া হয়েছে তোমাদের, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ কি? উত্তর হচ্ছে গ্যাসের অণুগুলি সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক গোলক, অণুগুলির নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো আকর্ষণ ও বিকর্ষণ বল কাজ করে না। 2 নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে গ্যাসের সমস্ত অণু একত্রে বিন্দুভর অর্থাৎ পাত্রের তুলনায় এদের আয়তন খুবই নগণ্য। এই সম্বন্ধে বলে রাখছি কি পরীক্ষা দেওয়ার পর অবশ্যই আমার ভিডিও এসে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে কোন পেয়েছো কিনা। ঠিক আছে? চার্লসের সূত্র ব্যাখ্যা থেকে পরম শূন্য উষ্ণতা ধারণা দাও। এই উত্তরটাও আমার মিস হয়ে গেছে, তবে এটি তোমাদের তোমরা বই থেকে হোক তোমরা মুখস্থ করে নেবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসটিপিতে খুব তাড়াতাড়ি করে উত্তর করার জন্য এই সমস্যাটা আসছে, কারণ অল্প সময়ের মধ্যে আমাকে খুব তাড়াতাড়ি উত্তর করতে হচ্ছে। এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর। 4টে অপশন দেওয়া আছে, 14 গ্রাম, 32 গ্রাম, 28 গ্রাম ও 44 গ্রাম। তাহলে উত্তরটা হবে কিন্তু 44 গ্রাম। এরপরে সবই বেশিরভাগ শর্ট প্রশ্ন দেওয়া আছে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান -273 ডিগ্রি সি, 273 ডিগ্রি সি, 1/273 ইন্টু ডিগ্রি মাইনাস টু দি পাওয়ার 1, এটা কি আমাদের পাওয়ার হয়ে যাবে এটা। তাহলে উত্তরটা কিন্তু হবে সি, 1/273। এরপরের প্রমাণ চাপের মান কত? 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ বা 76 cmHg। 15 নম্বর প্রশ্ন হচ্ছে গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? গ্যাসের চাপ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। 16 নম্বর প্রশ্ন আবদ্ধ পাত্রে রাখা বায়ুর বা গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এখানেও কিন্তু উত্তরটা হবে আবদ্ধ পাত্রে রাখা বায়ুর বা গ্যাসের চাপ ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। মনে রাখবে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এটাই লেখা আছে গ্যাসের চাপ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, কিন্তু আবদ্ধ পাত্রে যখন কোনো গ্যাসকে রাখবো তখন কিন্তু তা মাপা হবে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। বেলুনের ফোলানোর সময় বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন? ওই প্রশ্ন আবার ঘুরে দেওয়া হয়েছে, বেলুন ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পায়, এটি কি বয়েলের সূত্রের বিরোধী? ব্যাখ্যা করো। এটি মাধ্যমিক 2012-তে কিন্তু পড়েছিল তোমাদের। উত্তরটা হচ্ছে যেহেতু বয়েলের সূত্রে গ্যাসের ভর স্থির তাই বেলুন ফু দিলে বেলুনের ভেতরের বাতাসের ভর বেড়ে যায়, সে কারণে আয়তন বৃদ্ধি পায়, ফলে বয়েলের সূত্র এক্ষেত্রে লঙ্ঘিত হয়। অর্থাৎ বয়েলের সূত্রে আয়তন বৃদ্ধি পায়, ঠিক আছে, কিন্তু এখানে ভর বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু আয়তন বৃদ্ধি পাচ্ছে, এই কারণে বয়েলের সূত্র লঙ্ঘিত হয়। 18 নম্বর প্রশ্ন বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লিখো। এটি মাধ্যমিক 2011-তে পড়েছিল। উত্তরটা হবে গ্যাসের ভর। অর্থাৎ বয়েল ও চার্লসের সূত্র দুটি সূত্রতেই যেটা একসঙ্গে ধ্রুবক হবে সেটা হচ্ছে গ্যাসের ভর। পরম শূন্য উষ্ণতা কাকে বলা হয়? এটি মাধ্যমিক 2001-এ পড়েছে, 9-এ পড়েছে, 14-তে পড়েছে, 16-তে পড়েছে। আবার এই প্রশ্নটা ঘুরে দেওয়াতে বলা যেতে পারে কি পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো? উত্তর চার্লসের সূত্র অনুযায়ী যে উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। যদি তোমাদেরকে আবার অন্য কোনো স্কেলে চাই তাহলে হবে
ফারেনহাইট স্কেলে এর মানটা হবে -459.4 ডিগ্রি ফারেনহাইট, এবং কেলভিন স্কেলে হবে 0 কে। আমি একসঙ্গে তিনটে স্কেলের মানই তোমাদের দিয়ে দিয়েছি। তোমাদের যে কোনো একটি, অর্থাৎ যদি পরীক্ষায় পড়ে তাহলে অবশ্যই প্রথমটি তোমরা উত্তর করবে। তবে যদি তোমাদের অন্য স্কেলে চাই তাহলে অন্য স্কেলে তোমরা উত্তর করবে। তোমাদের মনে রাখার জন্য একসঙ্গে উত্তরটা করে দিয়েছি, তিনটে উত্তর। 21 নম্বর প্রশ্ন, সেলসিয়াস স্কেলে পরম উষ্ণতার মান কত? উত্তরটা হবে -273.15 ডিগ্রি সি। 22 নম্বর যে প্রশ্নটা তোমার দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলে পরম উষ্ণতার মান কত? ওই প্রশ্নটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আবার আলাদা করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। একটা মুখস্থ করলেই তোমাদের হয়ে যাবে অবশ্যই। অর্থাৎ প্রথমে যদি এই প্রশ্নটা মুখস্থ করো তা নিচের তিনটে প্রশ্ন মুখস্থ করার দরকার হবে না। ফারেনহাইট স্কেলে পরম উষ্ণতার মান কত? উত্তরটা -459.4 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে পরম উষ্ণতার মান কত? উত্তর হবে 0 কে। 24 নম্বর প্রশ্ন, কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? এটা হবে 273 ডিগ্রি সি। প্রমাণ তাপমাত্রা ওটা হচ্ছে 0 ডিগ্রি সি অর্থাৎ সেলসিয়াস, যেটা কেলভিন স্কেলের মান হচ্ছে 273 ডিগ্রি সি। স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? উত্তরটা হবে -273 ডিগ্রি সি উষ্ণতায়। কিন্তু অরিজিনালে যে উত্তরটা হওয়া উচিত সেটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। তোমরা এটা যদি লেখো তাও হবে, আবার যদি লিখো -273.15 ডিগ্রি সেলসিয়াস তাহলে কিন্তু হবে। পরম শূন্য তাপমাত্রায় অর্থাৎ -273 ডিগ্রি সি বা 0 কে খেতে আদর্শ গ্যাসের আয়তন কত হবে? একটু আগেই বললাম যে আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, তাহলে পরম শূন্য তাপমাত্রা আদর্শ গ্যাসের আয়তন হবে শূন্য। সেই জন্য একে কিন্তু পরম উষ্ণতার স্কেল বা পরম শূন্য তাপমাত্রায় বলা হয়। 27 নম্বর প্রশ্ন, জলের হিমাঙ্ক কেলভিন স্কেলে কত? উত্তরটা হবে 273 কে। জলের হিমাঙ্কটা যদি তোমাদেরকে স্ফুটনাঙ্ক চাই তাহলে কিন্তু 100 ডিগ্রি বাড়বে, অর্থাৎ 273 সঙ্গে 100 যোগ হয়ে 373 কে হয়ে যাবে। তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত? এটাও কিন্তু 273 কে, অর্থাৎ জলের হিমাঙ্কর পরম স্কেলে হচ্ছে 273 কে। এটা মাধ্যমিক 2002-এ 2013-তে পড়েছিল। এর পরেই তোমাদের প্রথম ইউনিটের পরে তোমাদের কিন্তু মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে সাজেশন দিতে আমি শুরু করব, যেগুলো খুবই যেগুলো তোমরা খুবই উপকারে লাগবে, আবার সেখান থেকে আশা করব তোমরা কমন পেয়ে যাবে। 29 নম্বর প্রশ্ন, কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? 373 কে। সেলসিয়াস ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক কি? তাহলে কেলভিন স্কেলে কে সমান 0 ডিগ্রি, তার সঙ্গে 273। যদি আমরা তাপমাত্রাকে টি ধরি তাহলে টি আর কেলভিন স্কেলের পার্টকে যদি আমরা টি ধরি তাহলে টি সমান হবে টি প্লাস 273। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো। 3 ডিগ্রি সি সমান 273 প্লাস টি কে। আমাদের এখানে কে দেওয়াটাই উচিত হবে, আর এখানে ডিগ্রি দিতে হবে। তিনশো 327 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে প্রকাশ করো। তা 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কে যদি হয় তাহলে 327 ডিগ্রি সি সমান 273 সঙ্গে 327 যোগ হবে, তাহলে 273 প্লাস 327 কে সমান 600 কে। 33 নম্বর প্রশ্ন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কে এর মধ্যে কোন তাপমাত্রাটি বেশি? এটা পরীক্ষা খুব পরে তোমাদের 2000 মাধ্যমিক পড়ে সাথে পড়েছিল, তো এটি পরীক্ষা খুবই পরে, সেটা তোমরা লক্ষ্য করবে। 30 ডিগ্রি সেলসিয়াস সমান 273 সঙ্গে 30 যোগ করলাম, তাহলে 273 প্লাস 30 কে সমান 303 কে। তাহলে আমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো 303 কে,
আর আমাকে বলছে 30°C তাপমাত্রা এবং 300K এর মধ্যে কোন তাপমাত্রাটি বেশি। আমরা দেখতে পাচ্ছি কি 30°C তাপমাত্রাটা হচ্ছে 300K তাপমাত্রা, অর্থাৎ আমার কিন্তু 30°C তাপমাত্রাটাই বেশি হবে। সুতরাং 30°C এবং 300K এর মধ্যে 30°C উষ্ণতাটি বেশি হবে। 34 নম্বর প্রশ্ন হচ্ছে 303K উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত হবে। তো একটু আগেই দেখলে তোমরা 303K উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত হবে। তাহলে 303K থেকে আমাকে 273 কে বাদ দিতে হবে, কারণ 0°C তাপমাত্রা হচ্ছে 273। তাহলে 303 থেকে যদি 273 বাদ দিয়ে তা আমরা 30 পাবো, অর্থাৎ 30°C তাপমাত্রা হবে। এটা প্রশ্নতে ছিল। 313K উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত। এখানে কিন্তু 313 থেকে আমাকে 273 বিয়োগ করতে হবে। যদি আমার খাতা কলমে অঙ্কটা এগুলো করাতাম তাহলে খুব সুবিধা হতো। তবে তোমাদের এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে, পরীক্ষাতে তো অঙ্ক থাকবেই তোমাদের এই চ্যাপ্টার থেকে, তবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো উপর যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা আমার জানাও, তাহলে আমি একটা ভিডিওর মাধ্যমে অঙ্কগুলো করে দেখাবো, খাতা কলমে বুঝিয়ে বুঝিয়ে তোমাদের অঙ্কগুলো তোমাদের করে দেখাবো এবং বুঝিয়ে দেবো। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। সেলসিয়াস স্কেলে দুটি বাস্তব উষ্ণতার পার্থক্য 10°C হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে। উত্তর হবে 10K। উষ্ণতার এসআই একক কি হবে। কেলভিন। উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন। বাস্তব গ্যাস কি। যেসব গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলা হয়। অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃতি করো। এটির মাধ্যমিক 2015-তে, 2012-তে, 2010-এ পড়েছিল। একই তাপমাত্রা ও একই চাপের সময় তখন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। 40 নম্বর প্রশ্ন হচ্ছে 1 গ্রাম অণু কোন গ্যাসের এসটিবিতে আয়তন কত হবে। উত্তরটা হয় 22.4 লিটার। এটা পরীক্ষায় পড়ে কি প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত বা যে কোনো গ্যাসের আয়তন কত, এটি পরীক্ষায় খুবই পড়ে। এটা উত্তর হয় 22.4 লিটার। এই 1 গ্রাম অণু না বলে তোমাদেরকে বলতে পারে যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 মোল গ্যাসের আয়তন কত, সেক্ষেত্রে উত্তরটা কিন্তু হবে 22.4 লিটার। এখানে একটা বড় প্রশ্ন, অর্থাৎ 2-3 নম্বরের প্রশ্ন, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লিখো। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য হচ্ছে প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা অর্থাৎ গ্যাসীয় অণু দিয়ে গঠিত। এই একই গ্যাসের অণুগুলির ভর ও আকার একই হয়। গ্যাসের অণুগুলি গোলাকার ও কঠিন। অণুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান অনেক বেশি বলে এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না। অণুগুলিকে বিন্দু ভর হিসাবে ধরা হয়। সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন একেবারে নগণ্য। গ্যাসের অণুগুলির সম্ভাব্য সব দিকে অতি দ্রুত গতিতে সরলরেখায় বিচরণ করে। যদি তোমাদের এখানে তত্ত্বের স্বীকার্য চেয়েছে, তাহলে এখানে যদি তোমাদের 4টি পয়েন্ট আমি দিয়েছি, যদি তোমাদের 2 নম্বরের প্রশ্ন হয় তা 3টি পয়েন্ট তোমরা দেবে। 42 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে গ্যাসের অণুগুলির বেগের ও গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব লিখো। গ্যাসের অণুগুলির বেগের ও গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব। এই ইংরেজিটা তোমাদের লেখার দরকার নেই, আমি এটা কেটে দিচ্ছি। ভুল করে দিলাম। উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। একটি আবদ্ধ পাত্রে নির্দিষ্ট ভরের গ্যাস রেখে অর্থাৎ আয়তন স্থির রেখে এর উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির বেগ বৃদ্ধি পায়। তখন আগের চেয়ে আরো বেশি বেগে অণুগুলি পাত্রের দেওয়ালে আঘাত করে, ফলে গ্যাসের চাপও বৃদ্ধি পায়। আবার উষ্ণতা হ্রাস করলে গ্যাসের অণুগুলোর বেগ হ্রাস পায়, ফলে গ্যাসের চাপ কমে যায়। এখানে এই বিষয়ে বা অধ্যায়ের সাজেশন দেওয়া কমপ্লিট হলো। এছাড়া এই বাইরেও তোমরা যে ছোট ছোট প্রশ্নগুলো পাবে সেই প্রশ্নগুলো তোমাদের বই থেকে করে নেবে এবং বইটা ভালোভাবে ফলো করবে, কারণ বইয়ের থেকে অনেক সময় খুঁটি খুঁটি প্রশ্ন দেওয়া হয় যেগুলো উত্তর বই না পড়লে তোমাদের কমপ্লিট উত্তর করতে পারবে না। তবে এখান থেকে যে প্রশ্নগুলো আমি দিলাম তার মধ্যে থেকে অনেকটাই তোমরা কমন পেয়ে যাবে। তবে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে,
আর যদি তোমাদের কিছু জানার থাকে বা অঙ্কগুলো যদি তোমরা চাও বা এরকম কোনো অধ্যায়ের কোনো প্রশ্ন বা অন্য বিষয়ের বা অধ্যায়ের প্রশ্ন যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমার পরের ভিডিওগুলো দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।